এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করলো ফ্রান্স। অদম্য ফ্রান্স, এই ফ্রান্সকে আটকাবে কে? দুর্দান্ত পারফরমেন্স। প্যারাগুয়ের ম্যাচ ব্যতীত প্রত্যেকটা ম্যাচে যেভাবে দুর্দান্ত পারফরমেন্স করে তারা এগিয়ে যাচ্ছে, এই ফ্রান্সকে আটকানোর মতো কেউ আছে কি? পারবে কি স্পেন, বেলজিয়াম কেউ আটকাতে? মরক্কোর সাথে কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা হওয়ার কথা ছিল অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক, অনেক লড়াইপূর্ণ একটা ম্যাচ, কিন্তু সত্যিকার অর্থে ম্যাচটা কিন্তু সেরকম লড়াই হয়নি, সেরকম প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেরকম শ্বাসরুদ্ধকর হয়নি। ম্যাচটা অনেকটা একপেশে হয়ে গিয়েছে এবং একের পর এক ফ্রান্স যেভাবে আক্রমণ করেছে, যদিও মরক্কোর রক্ষণ ভাগটা অনেকটা দুর্ভেদ্য দুর্গ ছিল, তারা খুব ট্রাই করেছে, সেই জায়গায় কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান ডেম্বেলে সেইভাবে কোনো কার্যকরী কোনো ফিনিশিং টাচটা দিতে পারেনি, কিন্তু একের পর এক আক্রমণ কিন্তু মরক্কোর রক্ষণভাগকে খুব ব্যস্ত রেখেছিল এবং অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। একদিকে একটা পেনাল্টি আদায় করে নেয় কিন্তু ফ্রান্স, সেখানে যেভাবে মরক্কো মাইন্ড গেমে জিতে যায়, যদি আমরা দেখি যে ওই পেনাল্টি শুটটা নিতে গিয়ে কিন্তু কয়েকটা মিনিট দেরি হয়ে গিয়েছিল এবং সেখানে মরক্কোর খেলোয়াড়রা কিন্তু বারবার বলের পজিশন নিয়ে কিন্তু বারবার কথা উঠাচ্ছিল। এরকম একটা সময় যখন সময় নিচ্ছিল রেফারি, ঠিক সেই মুহূর্তে যে মাইন্ড গেমটা মরক্কো খেললো, তাতে কিন্তু কিলিয়ান এমবাপ্পের মতো একজন বিশ্বসেরা ফুটবলার কিন্তু সেই জায়গায় সেই মাইন্ড গেমের কাছে হেরে গেল। কিন্তু গোলরক্ষক ইয়াসিন বুনো সেই দুর্দান্ত ভাবে সেই কিলিয়ান এমবাপ্পের সেই শটটা ঠেকিয়ে দিলেন এবং তারপরেও ইয়াসিন বুনো দুই তিনটা সুবর্ণ সুযোগ এসেছিল, ফ্রান্সের সেই সুযোগগুলো ঠেকিয়ে দিয়েছিলেন এবং বলতে গেলে মরক্কোর প্রথম হাফে মরক্কোর ম্যাচের নায়ক কিন্তু ইয়াসিন বুনো ছিলেন এবং দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। না হলে হয়তোবা ম্যাচের সমীকরণ অন্যরকম হতে পারতো, হয়তোবা অনেক আগেই ম্যাচটা নিজের করে নিতে পারতো ফ্রান্স, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে ফ্রান্স যেন আর বসে থাকলেন না, একের পর এক অ্যাটাক এবং 60তম মিনিটে দুর্দান্ত একটা ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার একটা কোনাকুনি শটে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে এবং গোলবারের একদম কোনা দিয়ে বলটা ঢুকে গেল। তো বলতে গেলে দুর্দান্ত একটা গোল ছিল এবং 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। তারপরে যদি আমরা দেখি, তারপরে 6 মিনিট পরেই আবারও আক্রমণ করলো কিলিয়ান এমবাপ্পে এবং দারুণ একটা পাস দিয়ে দিলেন ওসমান ডেম্বেলেকে এবং সেখানে দারুণ একটা ফিনিশিং দিলেন ওসমান ডেম্বেলে। 2-0 ব্যবধানে যখন ফ্রান্স এগিয়ে গেল, তখন মনে হচ্ছিল ম্যাচটা আর ফিরতে পারবে না মরক্কো, আর ফিরতে পারেনি মরক্কো, ম্যাচটা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফ্রান্স। এই পরেই মরক্কো যে টানা 34 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা ভেঙে দিল ফ্রান্স। একদিকে ইতিহাসের 4 বছর আগের যে ইতিহাসটা, সেটাকে আবারও প্রত্যাবর্তন করলো, যদিও সেটা ছিল সেমিফাইনাল, এবার কোয়ার্টার ফাইনালে। গত বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়েছিল 2-0 ব্যবধানে। সেই ম্যাচটা কিন্তু অনেক লড়াই হয়েছিল, অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সেই ম্যাচটাতে আমরা অনেকটা হার্টবিট কাঁপানো একটা ম্যাচ ছিল। তো সেই ম্যাচটার কিন্তু অনেকটা এই ম্যাচটাতে সেই প্রতিদ্বন্দ্বিতার যে ধাঁচটা, সেটা যদিও কমতি ছিল, কিন্তু মরক্কো ট্রাই করেছে তাদের রক্ষণটাকে ঠিক রেখে আক্রমণ করার, কিন্তু সেই সুযোগটা হয়নি। কিন্তু সবচেয়ে বড় যে পয়েন্টটা, সেটা যে ইসমাইল সাইবেরির মতো একজন গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড এবং এবারের বিশ্বকাপে একজন নিয়মিত গোল স্কোরার, তার যে হ্যামস্ট্রংয়ের ইনজুরির কারণে তিনি এই ম্যাচটা খেলতে পারেনি, তার অভাবটা কিন্তু মরক্কো দল ভালোভাবে বুঝতে পেরেছে। যদিও মরক্কোর প্রধান কোচ তিনি তার অভাবের বোধের কথাটা খুব বেশি গুরুত্ব দেননি, তিনি বলেছেন না, আমাদের সেই ব্যাকআপ করার মতো স্পেস আছে, আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন হবে না। কিন্তু সত্যিকার অর্থে ইসমাইল সাইবেরি কিন্তু সেই অভাবটা কিন্তু গতকালকের এই ম্যাচটাতে ভালোভাবে বুঝতে পেরেছে। সেই দিকে যদিও 1-2টা চান্স ক্রিয়েট করতে পেরেছে, কিন্তু প্রপারলি ভাবে সেই ফিনিশিংটা করতে পারেনি মরক্কো। তো বলতে গেলে মরক্কো খুব বাজে দল না, বা মরক্কোকে ছোট করে দেখার মতো কিছু নাই। দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং টানা 34টা ম্যাচ যেখানে অপরাজিত রেকর্ডে আছেন, সেখানে আপনি মরক্কোকে কোনোভাবে ছোট করার অবকাশ নেই। সবকিছু মিলে ম্যাচটা একতরফা হয়েছে, যদিও প্রতিদ্বন্দ্বিতার একটু কমতি ছিল, কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ এবং মরক্কো এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। তাদের সুবর্ণ সুযোগ ছিল যে গত বিশ্বকাপে, এবারও তারা সেটা হাতছাড়া করলো এবং একদিকে ফ্রান্স টানা 3বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যাচ্ছে। তো ফ্রান্সকে কে আটকাবে? স্পেন বেলজিয়ামের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, তার মধ্যে যে জিতবে সেই ফ্রান্সের প্রতিপক্ষ হবে সেমিফাইনালে। তবে
ফ্রান্সের কি দৌড়টা কি এখানেই শেষ হবে, নাকি বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত তারা বিশ্বকাপ জিতেই ছাড়বে? আপনার মতে ফ্রান্স কত দূর এগিয়ে যাবে, কমেন্টসে জানান।